ইস্তাম্বুলের সকাল নরম কুয়াশায় ঢেকে আছে। সূর্যের মিষ্টি সকালে ইস্তাম্বুলের রাস্তাগুলো তখনও পুরোপুরি জেগে ওঠেনি। রোদটা নরম, বাতাসে একটু ঠান্ডা গন্ধ। তার মধ্যে রাস্তা দিয়ে হেঁটে চলেছে 5 রমণী, সবাই ফ্যাশনেবল স্পোর্টস পোশাকে, চুল বাঁধা হালকা করে। আর তাদের পেছনে হাঁটছে দুটো কালো স্যুট পরা বডিগার্ড, সানগ্লাস পরে মুখটা গম্ভীর করে রেখেছে, যেন কোনো গোপন মিশনে আছেন। হৃদয়া মুখ বাঁকিয়ে হাই তুলে বলে উঠল, জান্টুস, আর একটু ঘুমাইতে দিন। ও আল্লাহ, আমি আর হাঁটতে পারছি না। বলে সে 2 কোমরে হাত দিয়ে একদম থেমে দাঁড়িয়ে গেল। তার সঙ্গে সঙ্গে জিনিও হাঁপাতে হাঁপাতে থেমে গেল, যেন দৌড়ের ম্যারাথনে সে ধরা খেয়েছে। কিন্তু মাহিয়া, জারিয়ার খুশবু ওদের দিকে না তাকিয়েই হেঁটে যাচ্ছে একেবারে টার্গেট ধরে। খুশবু পেছনে ঘুরে তাকিয়ে বিরক্ত গলায় বলল, আরে কি হলো, চল তাড়াতাড়ি। জিনি হাঁপাতে হাঁপাতে বলল, সকাল সকাল এই মর্নিং ওয়াকের নামে খুশবু তাদের টেনে এনেছে। কিন্তু রিদি আর জিনিয়ার কাছে এটা যেন এক প্রকার শাস্তি। ঘুম ভাঙা চোখ, মুখে বিরক্তি, কিন্তু তবুও একটা হাসি। কারণ তার জান্টুস খুশবুর সামনে কেউ মুখ খুললে সাহস পায় না। খুশবু এবার চোখ পাকিয়ে একটু ভ্রু কুচকে গম্ভীর গলায় বলল, ঠিক আছে, আমি একজন গার্ডকে বলে দিচ্ছি তোদের যেন মেনশনে ফিরিয়ে নিয়ে যায়। রিদিয়ার সঙ্গে সঙ্গে মুখ গম্ভীর করে বলল, না না জান্টুস, সোজা রাস্তা তো, 5 মিনিট লাগবে। তুমি বরং এই কালো পোশাক পরা লোকগুলোকে পাঠিও না, এদের দেখলেই ভয় লাগে আমার। আমরা চলে যাব দুজনে। খুশবু কপাল চাপড়ে বলল, না না, কিছুতেই না, আমি তোদের একা ছাড়তে পারবো না। মম ড্যাড জানলে তো আমাকে খুব বকবে, ইভেন ভাইয়ারা জানলেও আরও বিপদ। এবার জিনিয়া পাশে দাঁড়িয়ে আদরের গলায় বলল। তখন মাহিয়া পাশ থেকে হেসে হেসে বলে উঠল, খুশবু, ওরা চলে যাবে, চিন্তা করিস না, এমন কিছুই হবে না। ওকে ঠিক আছে, কিন্তু সাবধানে যাবি। যদি কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু বুঝেছিস, তোদের দুটোকেই এমন শিক্ষা দেবো যে মনে থাকবে সারা জীবন। দুজনের মনে একটাই ভাবনা, উফ বেঁচে গেলাম। তারা দুজন হাসতে হাসতে রওনা দিল সোজা রাস্তা ধরে। সকালের নরম রোদে তাদের ছায়া দুটো লম্বা হয়ে মাটিতে পড়ছে। পেছনে কালো স্যুট পরা গার্ডরা থেমে দাঁড়িয়ে রইল। একটু পরেই রাস্তার মোড় ঘুরতেই একটা লাল গাড়ি এসে তাদের দুজনের পাশে দাঁড়ালো। সময় সকাল 7:15। সূর্যের আলো তখন মেনশনের বিশাল জানালা ভেদ করে ড্রয়িং রুমের সাদা মার্বেল মেঝেতে পড়েছে। বাতাসে তাজা কফির গন্ধ, সাথে গোলাপ আর চা পাতার হালকা সুবাস। ড্রয়িং রুমে বসে আছেন জাহানারা বেগম, নিশাত বেগম আর বুরাক সাহেব। তিনজনেই সকালের চা হাতে নিয়ে গল্পে মেতে আছেন। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো গায়ান। চুল কিছুটা এলোমেলো, পরনে তার হালকা ট্রাউজার, টি শার্ট, মুখে গম্ভীর ভাব। তার পেছনেই চোখ টলতে টলতে হাই তুলতে তুলতে নামছে এমির। তার মুখে সেই চেনা চেনা ঘুম ঘুম ভাব, চোখে যেন পুরোপুরি সকাল ঢোকেনি। গায়ের নিচে নেমে সরাসরি বুরাক সাহেবের দিকে এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ড্যাড, কিছু বলবে? হঠাৎ নিচে আসতে বললে? বুরাক সাহেব 2 ছেলের দিকে তাকিয়ে মৃদু হেসে জাহানারা বেগমের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, বস তোরা। তোদের তো কাল জাহানারার সঙ্গে পরিচয় করানো হয়নি। কায়ান সোফায় বসতে বসতে নির্লিপ্ত কণ্ঠে বলল, ড্যাড, সিস্টার আমাদের মেনশনে আগেও একবার এসেছিল। আই রিমেম্বার ইট। জাহানারা বেগম মিষ্টি হেসে বললেন, বড় ভাই, আপনার দেখি এখনো মনে আছে? এমির পাশের সোফায় বসে চোখ ডলতে ডলতে বিরক্ত মুখে বলল, তাহলে আমার কেন মনে নেই? নিশাত বেগম হেসে ফেললেন, তখন তো টিকিটা খুঁজে পাওয়া যেত, যে মনে থাকবে। এই কথা শুনে সবাই হেসে উঠল। জাহানারা বেগমও হেসে ফেললেন। তারপর এমিরের দিকে তাকিয়ে মায়াভরা কণ্ঠে বললেন, সমস্যা নেই ছোট ভাই, এখন নয় চিনে নেব আমরা সবাই একে অপরকে। তোমরা তো বাংলাদেশে যাও না, নইলে অনেক আগেই পরিচয় হয়ে যেত তো। এমির মাথা চুলকাতে চুলকাতে হাই ছেড়ে বলল, এবার থেকে আমার ব্রো যাবে কিনা জানি না, কিন্তু আমি তো বারবার যাব। সিস্টার, আপনার আপনার না ডাকলেও যাব। নিশাত বেগম চোখে দুষ্টুমি নিয়ে হেসে বললেন, বাবা, আমার ছোট কলিজার দেখি মতিগতি ফিরেছে। ঘর আবারও হাসিতে ফেটে পড়ল। কায়ান শুধু মুচকি মুচকি হাসছে, মুখে একটা গম্ভীর অথচ আত্মবিশ্বাসী ভাব, যেন সব হাসির ভেতরেও সে কিছুটা নিজের চিন্তায় ডুবে আছে। হঠাৎ জাহানারা বেগমের দৃষ্টি পড়ল কায়ানের নাকের দিকে।
সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ব্যান্ডেজ লাগানো। তিনি ভ্রুকুচকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, আরে বড় ভাই, আপনার নাকে কি হয়েছে? সবাই চুপ হয়ে গেল। মুহূর্তেই সবার চোখ কায়ানের দিকে। এমিরও তাকালো, হাসি থেমে গেল। সত্যি নাকের উপরে ছোট্ট একটা ব্যান্ডেজ। কায়ান এক মুহূর্তের জন্য চুপ থেকে গলা খাঁকড়ে দিয়ে ঠোঁটের করে হালকা হাসি টেনে বলল, ও কিছু না সিস্টার, এক জঙ্গলি বিল্লি অ্যাটাক করেছিল। কিন্তু এমিরের চোখে সন্দেহের ছায়া। তার মনে পড়ল তার ভাইয়ানরা ঠিকই ছিল। সে মাথা কাত করে ভাবল, এই জঙ্গলি বিল্লি আবার কোথা থেকে এলো? তারপরও কিছু না বলে কৌতূহল ভরা গলায় জিজ্ঞেস করলো, ভাইয়া, রাতে তো তোমার নাক ঠিকই ছিল, হঠাৎ কখন তোমায় অ্যাটাক করলো বুঝতে পারলাম না। তখন কায়ান গম্ভীর দৃষ্টিতে এমিরের দিকে তাকালো, যেন তাকে বলতে চাইছে, চুপ, কিছু জিজ্ঞেস করিস না এখন। এমির মাথা নিচু করে হালকা হাসি দিয়ে পরিস্থিতিটা ঘোরানোর চেষ্টা করলো। আচ্ছা মামা, বাকি সবাই কোথায়? ততক্ষণে কায়ানের পার্সোনাল স্টাফ অ্যালেক্স এসে পড়েছে। নিঃশব্দে হাতে নিয়ে এলো সেই পরিচিত গন্ধওয়ালা মর্নিং স্পেশাল এসপ্রেসো কফি। পুরো ঘরটা ভরে গেল কফির হালকা তিক্ত মিষ্টি গন্ধে। নিশাদ বেগম হাসলেন, চায়ের কাপ নামিয়ে নরম সুরে বললেন, খুশবু সবাইকে নিয়ে মর্নিং ওয়াক করতে গেছে, এখনই চলে আসবে। কায়ান এক চুমুক দিয়ে ধোয়া উঠতে থাকা কফির দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, গার্ড আছে তোর সঙ্গে? বুরাক সাহেব মাথা নেড়ে আশ্বস্ত করলেন। হ্যাঁ, 2 জন আছে। নিশাদ বেগম এবার ছেলের দিকে তাকিয়ে হালকা চোখ টিপে হেসে বললেন, হ্যাঁ রে বাবা, লায়লা আর তোর ফুপি একটু পরে আসবে। তুই কি ব্রেকফাস্ট মেনশনে করবি না লায়লার সঙ্গে বাইরে যাবি? কায়ান কফির কাপ নামিয়ে রেখে হালকা গম্ভীর ভঙ্গিতে জবাব দিল, লালের সঙ্গে বাইরে যাবো মাম্মা। ওকে, তাহলে তোর জন্য ব্রেকফাস্ট করতে বারণ করে দিলাম। কায়ান মৃদু হাসি দিয়ে বলে উঠল, ওকে মাম্মা। আর ওয়েডিং প্ল্যানার আসবে, অলমোস্ট সব কাজ ডান। তবুও তুমি আর ড্যাড একবার চেক করে নিও। এই কথাগুলোর মাঝেই দরজার দিক থেকে হঠাৎই ভেসে এলো প্রাণখোলা হালকা পায়ের শব্দ। খুশবু, মাহি আর জারিয়া একসঙ্গে প্রবেশ করলো মেনশনের ভিতর। এমির চুপি চুপি চোখ ঘুরিয়ে খুঁজতে লাগলো বাকি দুটো চেনা বুক, কালো পরি আর সাদা পরি, কিন্তু তারা তো নেই। কায়ারও কফির কাপ নামিয়ে হালকা ভাঁজ ফেললো চোখে। নিশাদ ভ্রু কুচকে জিজ্ঞাসা করলেন, কি রে, আর দুজন কোথায়? খুশবু, মাহি আর জারিয়া এক মুহূর্তের জন্য একে অপরের মুখের দিকে তাকালো। চোখে মুখে বিস্ময় ছেয়ে গেল। ওদের তো আরো 8 ঘন্টা আগে ফেরার কথা। জারিয়া প্রথমে মুখ খুলল, কণ্ঠে ভয় চিন্তা মেশানো কাঁপুনি। ওরা তো অনেক আগেই চলে এসেছে, ভালো দিদা। ড্রয়িং রুমের পরিবেশ হঠাৎ করে ভারী হয়ে উঠল। চায়ের কাপের ধোঁয়া মিলিয়ে গেল, হাসির শব্দও থেমে গেল, আর সবার মুখে নেমে এলো অদ্ভুত স্থিরতা। জাহানারা বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখে মিশে গেল ভয় আর অস্বস্তি। তিনি থরথর হাতে কাপটা টেবিলে রেখে কাপা গলায় বললেন, কি বলছিস? ওরা তো তোদের সঙ্গেই গেল, আগে আগে কি করে আসবে? সবাই এক অনিশ্চিত আতঙ্কে ডুবে গেল। এমন সময় ড্রয়িং রুমে একটা বজ্রের মতো গর্জে উঠল কণ্ঠ। এসবের মানে কি? সবাই দৃষ্টি একসঙ্গে ঘুরে গেল সেই দিকে। একজোড়া নীল চোখ, কিন্তু তাতে এখন জ্বলছে ভয়ঙ্কর আগুনের মতো রাগ। মুখের রেখাগুলো শক্ত হয়ে গেছে, ঠোঁট চাপা, বুক ওঠানামা করছে ভারী নিঃশ্বাসে। সকালের মিষ্টি রোদে ধীরে ধীরে যেন ভয় মিশে উঠছে। ড্রয়িং রুমে যেন মুহূর্তেই নেমে এলো নীরবতা। কারো শ্বাসের শব্দও শোনা যাচ্ছে না, কেবল বাতাসে টের পাওয়া যাচ্ছে একরাশ অজানা ভয়। সবাই তাকিয়ে আছে কায়ান ধেমির আরসলানের দিকে। চোখে সেই নীল আগুন, চল শক্ত করে ধরা। হাতের কফির কাপ টেবিলে রেখে ধীরে ধীরে এগিয়ে এলো সে। তার হাঁটার শব্দ যেন পুরো রুমে বাজছে। তার কণ্ঠস্বর যেন বরফের মতো ঠান্ডা, অথচ আগুনের মতো জ্বলন্ত। খুশবু প্রথমে কথা বলার চেষ্টা করলো, কিন্তু কায়ানের দৃষ্টি তার উপর পড়তেই গলা শুকিয়ে গেল। মাহিয়া ভয়ে ঠোঁট কামড়ে ফেলল। জারিয়া কেবল চুপচাপ দাঁড়িয়ে আছে, হাতের আঙুল মুঠো করে রেখেছে। নিশাদ বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। জাহানারা বেগমের উদ্বেগ যেন ক্রমে ছড়িয়ে পড়ছে। কায়ান এসে ঠিক খুশবুর সামনে দাঁড়ালো। তার চোখে রাগ নয়, বরং এক তীব্র ক্রোধ, যার সামনে কথা হারিয়ে ফেলে মানুষ। কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা, অথচ জ্বলন্ত আগুনের মতো ধারালো। বলতে থাক। খুশবু তার বড় ভাইয়ের রাগ আর ক্রোধ ভালো করেই জানে। সে ভাই হিসেবে বেস্ট ভাই, কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর। এমির ব্যাপারটা বুঝতে পেরে তখন তার পাশে এসে হাত রাখল কায়ানের কাঁধে, গলা নিচু করে বলল,
এই বলেই এমির তারপর নরম অথচ দৃঢ় সুরে বলল খুশবুকে। কি হয়েছে বল। আসলে ব্রো, খুশবু ভয়ে কিছু বলতে পারছে না, কারণ সামনেই পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে তার দুই ভাই, মাহিয়া আর জারিয়া পাশে দাঁড়ানো। তখন মাহিয়া একটু সাহস নিয়ে বলে উঠল, আসলে ওরা দুজন আর হাঁটতে পারছিল না, তাই জেদ করছিল ফিরে আসবে। খুশবু বলেছিল গার্ড নিয়ে ফিরে আসতে, কিন্তু রীতি শুনলো না। ওরা একাই আসতে চাইলো। ওদের কাকুতি বিনতি দেখে আমি খুশবুকে বলেছিলাম ওদের পাঠিয়ে দিতে। খুশবুর কোনো ফল্ট নেই, আমারই ফল্ট। কথাটা শুনতেই জাহানারা বেগম, নিশাত বেগম চমকে উঠলেন, কিন্তু ভয়ের ছায়া নেমে এলো বুরাক সাহেব ও এমির আর কায়েন দেমিরের চোখে। কারণ পুরো তুরস্ক জুড়ে তার অনেক শত্রু, আর তাদের মধ্যেই মেয়ে দুটোর সঙ্গে কেউ যদি কিছু করে দেয়। হঠাৎ কায়ান গর্জে বলে উঠল খুশবুকে। মানে এটা রিদিয়ার ফল্ট, তাই তো? কেউ কিছু বলছে না। এদিকে জাহানারা বেগম ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। এই অচেনা দেশে আমার মেয়ে দুটো কোথায় গেল? তখন নিশাত বেগম জাহানারা বেগমকে ভরসা দিতে দিতে কায়ানকে বলল, বাবা দেখ না মেয়ে দুটো কোথায় চলে গেল। কায়ান পকেট থেকে ফোন বের করতে করতে আবারও গর্জে বলে উঠল, মাম্মা, তুমি জানো না তোমাদের কত সিকিউরিটিতে রাখে? তাহলে ওই মেয়ে দুটোর সাহস কী করে হয়? তখন বুরাক সাহেব পাশ থেকে গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, কায়ান, হচ্ছে কি? কাম ডাউন। দেখছিস তো জাহানারার কি অবস্থা। কায়ান তার বাবার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে বলল, ড্যাড, তুমি ভালো করেই জানো আজকে ওই মেয়ে দুটো কিছু হয়ে গেলে দায় হব আমরা। আমি চাই না আমাদের জন্য তাদের গায়ে এক ফোঁটা টাচও লাগুক। নিজের কথা শেষ করেই কায়ান মাহিয়া আর জিনিয়ার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ওদের কাছে ফোন আছে? তাহলে লোকেশন ট্রেস করা যাবে। জিনিয়া আর মাহিয়া মাথা নিচু করে আছে। আসলে আঙ্কেল, অত সকালে আমরা কেউ ফোন নিয়ে বেরোইনি, আর ওয়াইফাই ছাড়া ফোনগুলো কোনো কাজেরই না, তাই। আর বলতে পারল না। তার আগেই কায়ান কোনো জবাব না দিয়েই সঙ্গে সঙ্গে একটা কল লাগিয়ে গর্জে বলে উঠল, ইটস ইমার্জেন্সি, ব্রিং অল দ্য গার্ড ফ্রন্ট অফ মাই মেনশন। এটা বলতেই ফোনটা মুখের কাছে নিয়ে চিৎকার করে বলে উঠল, রাইট নাও। যেই চিৎকারে পুরো ড্রয়িং রুম কেঁপে উঠল প্রতিটি ব্যক্তি, পরিবার সহ স্টাফরাও। জারিয়ার মাহিয়া ফুপিয়ে কেঁদে যাচ্ছে বোনদের চিন্তায়। এদিকে তারাই প্রথম কায়ানের এরকম রূপ দেখল, যা দেখে তারা থরথর করে কাঁপছে। হঠাৎ কায়ান আবারও গর্জে উঠল তার পার্সোনাল স্টাফকে। অ্যালেক্স! অ্যালেক্সের কানে কথাটা যেতেই সে তাড়াতাড়ি কায়ানের সামনে মাথা নিচু করে বলে উঠল, ইয়ে স্যার, বলুন। 5 মিনিটের মধ্যে 2জন গার্ডকে আমার ব্যাকরুমে পাঠিয়ে দাও। এবার একটু থেমে আবার বলে উঠল, আর 5টা টার্কির সিম কার্ড 5টা ফোনে যেন সময় মতো সেট করা হয়। ব্ল্যাক রুম শুনতেই নিশাত বেগম আর খুশবু কেঁপে উঠল। 40 বছরের অ্যালেক্স মাথা নাড়িয়ে বলে উঠল, ওকে স্যার, সময় মতো সব ডান হয়ে যাবে। তারপর কায়ান এমিরের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যান্ডেল অল দ্য থিংস উইথ অল দ্য গার্ডস। ইস্তানবুলের কোনো কোনা যেন খুঁজতে বাদ না থাকে, আশেপাশে সব। ওকে ব্রো। এই আদেশ দিতেই কায়ান ড্রয়িং রুমের বাইরে যেতে লাগলো। তখন খুশবু পেছন থেকে কান্না করতে করতে বলে উঠল, বিগ ব্রো, প্লিজ, ওই 3জন গার্ডদের কোনো দোষ নেই, আমি অর্ডার দিয়েছিলাম। প্লিজ বিগ ব্রো, ডোন্ট বি সো রুড। কিন্তু কায়ান কোনো জবাব দিল না। মেনশনের বাইরে বেরিয়ে সোজা চলে গেল কায়ানের সিক্রেট ব্ল্যাক রুমে। আর্সলান মেনশনের পেছনে বেসমেন্টের একেবারে শেষ প্রান্তে লুকিয়ে আছে সেই রুম, ব্ল্যাক রুম। বাইরে থেকে দেখলে স্রেফ এক দেয়াল, কিন্তু রিমোটের বোতাম চাপলেই একটা লুকোনো দরজা খুলে যায় নিঃশব্দে। ভেতরে ঢুকলেই চারপাশে নীলচে আলো, অন্ধকারের ভেতরেও যেন ঠান্ডা এক শীতল আগুন জ্বলছে। দেয়াল জুড়ে কালো র্যাক, তাতে সাজানো নানান রকম বন্দুক, পিস্তল, সাইলেন্সার আর হ্যান্ডগান। একপাশে ঝুলছে হকি স্টিক, লোহার চেন আর ভারী ব্যাট। আরেক পাশে কাচের সেলফে রাখা আছে হাতের ব্যান্ডেজ, গ্লাভস, ফার্স্ট এইড ও নানা টুলস। রুমের মাঝখানে একটা কালো মার্বেল টেবিল, তাতে রাখা স্টিলের কফি মগ, পাশে একটা ল্যাপটপ, সবসময় অন, সবসময় ট্র্যাকিং মোডে। দেয়ালে স্ক্রিন ম্যাপ ঘুরছে, বিন্দু বিন্দু আলো জ্বলছে নিভছে, যেন কায়ানের চোখের ছায়া। ভেতরের বাতাস ভারী, গন্ধ মিশে আছে ধাতব, ঠান্ডা আর পুরনো রক্তের স্মৃতি। এই রুমে কথা বলে না কেউ, হাসেও না কেউ। এখানে কেবল নীরবতা আর কায়ানের অদৃশ্য ক্রোধের প্রতিধ্বনি শোনা যায়। আর এই ব্ল্যাক রুমের নিস্তব্ধতায় পায়ের উপর পা তুলে কায়ান বসে আছে,
একদম মাঝখানে রাখা কালো চামড়ার সোফায়, চোখে সেই বরফ শীতল নীলচে আগুন, আঙুলের ফাঁকে ধরে রাখা দামি চুরুট আর নিকোটিনের ধোঁয়ায় চারদিক যেন ঝাপসা হয়ে গেছে। তার পেছনে দুজন বডিগার্ড দাঁড়িয়ে আছে, স্থির, মুখে একটাও শব্দ নেই, শুধু ঘরের কোনায় টিকটিক করে ঘড়ির আওয়াজটা শোনা যাচ্ছে। সামনে হাঁটু গেড়ে বসে আছে আরো দুজন, সেই দুই বডিগার্ড যারা একটু আগে খুশবুর সঙ্গে ছিল, কিন্তু ওদের চোখে কেবল ভয়, মুখে করুণা, শরীর কাঁপছে, ঘাম কপাল গড়িয়ে বেয়ে পড়ছে, বুকের ভেতর যেন দম বন্ধ হয়ে আসছে। খান ধোয়া ছাড়তে ছাড়তে এক মুহূর্ত চুপ করে ওদের দিকে তাকালো, তারপর গলা নামিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, তোমাদের ডিউটি কে? শব্দটা এত ঠান্ডা, এত ভারী যে রুমের দেয়াল পর্যন্ত কেঁপে উঠল। দুজনেই ঢোক গেল, ঠোঁট কাঁপছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। কায়ানের চোখে তখন সেই ভয়ানক দৃষ্টি, যেখানে করুণা নামের কিছুই নেই। হঠাৎ সে এমন গর্জে উঠল যে রুমের বাতাস জমে গেল। অ্যান্সার মি, হোয়াট ইজ ইউর ডিউটি? তখন একজন বডিগার্ড তাড়াতাড়ি করে কাঁদো কাঁদো গলায় কাঁপতে কাঁপতে বলে উঠল, আমাদের অধিপতিকে রক্ষা করা। করেছো? গলা শুকিয়ে যাচ্ছে, মানুষটা কাঁপা কাঁপা গলায় বলল, স্যার প্লিজ বসার চেষ্টা করুন। খুশবু ম্যাডাম ওখানেই ছিল, তাই আমরা ভেবেছি বাকি দুইজনে হয়তো ইম্পর্টেন্ট না। এই কথাটা শোনা মাত্রই কায়ান চুপ হয়ে গেল। কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে চুরুটটা অ্যাস্ট্রেতে নিভিয়ে রাখলো, তারপর নিঃশব্দে উঠে দাঁড়ালো। তার প্রতিটি পদক্ষেপের আওয়াজ যেন রুমের ভেতর বজ্রপাতের মতো বাজছে। র্যাকের সামনে গিয়ে সে ধীরে ধীরে একটা হকি স্টিক হাতে নিল। সেই মুহূর্তে আলোটা আরও গাঢ় নীল হয়ে উঠল, তার চোখের রঙে যেন আগুন জ্বলছে। দুই বডিগার্ড একসঙ্গে শ্বাস নিতে ভুলে গেল, ওদের মুখ শুকিয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ। কায়ান এগিয়ে এলো এক পা দু পা, প্রতিটি পদক্ষেপে যেন ভয় বাড়তে লাগলো। হঠাৎ এক মুহূর্তে সে ঝড়ের মতো এগিয়ে এসে হকি স্টিক তুলে আছাড় মারল। একবার, দুবার, তিনবার, ওদের হাত পা পিঠে। রুম ভরে গেল ব্যথার গোঙানিতে, ধাতব আওয়াজে আর তার গর্জন। ইটস নট ইম্পর্টেন্ট, রাইট? তোরা ঠিক করবি কি ইম্পর্টেন্ট আর কি ইম্পর্টেন্ট না। আমার মায়ের গেস্ট মানে তার ইম্পর্টেন্ট লাইক হেল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? রক্ত গড়িয়ে পড়ছে ওদের হাত থেকে। ব্যথায় কাতর হয়ে দুই বডিগার্ড প্রায় চিৎকার করে বলে উঠল, ইয়েস স্যার ইয়েস, প্লিজ মাফ করে দেন। কায়ান দাঁত কিরমির করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওদের দিকে। নিঃশব্দে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে গর্জে উঠল, যদি মরণ না চাস তাহলে প্রে টু গড মেয়ে দুটো যেন ঠিক থাকে। তারপর সে হকি স্টিকটা মেঝেতে ছুঁড়ে মারল। আওয়াজটা রুমে প্রতিধ্বনি হয়ে বাজল। কায়ান কিছু না বলেই দরজার দিকে হাঁটতে লাগলো। পেছনে রইল শুধু দুই ভয়ে পাথর হয়ে যাওয়া বডিগার্ড। ধোঁয়ায় ভরা রুম আর এক অদৃশ্য আগুনের গন্ধ, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো ব্ল্যাক রুমে। বাইরে পা রেখেই কায়ানের মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু সেই ঠান্ডা নীল চোখে জমে আছে ঝড়, যা এখনো থামেনি। মেনশনের সামনে যেতেই দেখলো এমির এদিক ওদিক করছে। এনি আপডেট? এমির নিজের ঘাড় চুলকাতে চুলকাতে একটু কাচুমাচু করে বলল, অ্যাকচুয়ালি ব্রো, ওরা চলে এসেছে, তাই গার্ডদের যার যার ডিউটিতে পাঠিয়ে দিয়েছি। ওরা আসলে কিন্তু বাক্যটা শেষ হওয়ার আগেই কায়ান যেন বজ্রের মতো রেগে উঠল। তার পায়ের শব্দে পুরো মেনশনটা কেঁপে উঠল। এমির থমকে গেল, ঠোঁট কাঁপছে, তবু শব্দ বেরোচ্ছে না। এমির পেছন থেকে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, লিসেন ব্রো। কায়ান যেন এক জ্বলন্ত অগ্নিগোলার মতো ভেতরে ঢুকে পড়েছে। ড্রয়িং রুমে সবাই হাসাহাসি করছে, চারপাশে আলো ঝলমল করছে, মিষ্টি গন্ধ ভাসছে, হাসির শব্দে ভরে গেছে চারিদিক। আর সেই হাসির ভেতরেই রিদিয়ার হাসিটা কায়ানের কানে বিদ্যুতের মতো বাজল। তার বুকের রক্ত যেন মুহূর্তেই টকবক করে উঠল। কায়ানের চোয়াল শক্ত হয়ে গেল, চোখে রক্তচাপা দৃষ্টি। সে ঝড়ের গতিতে এগিয়ে গিয়ে রিদিয়ার হাত ধরে ফেলল, তারপর একটানে সবার সামনে থেকে টেনে নিয়ে গেল সাইডের দিকে। ঘরের ভেতর মুহূর্তেই নিস্তব্ধতা, সবাই স্তব্ধ। বুরাক সাহেব হঠাৎ চমকে উঠে বলে উঠলেন, এই কায়ান, কি করছিস? কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রিদিয়া বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তার দিকে, মুখে অবিশ্বাস। সে তো কিছুই বুঝে উঠতে পারছে না। দাঁত কিরমির করতে করতে সে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মুখ বিকৃত করে বলে উঠল, এই অ্যানাকোন্ডা, আমার হাত ছাড়েন, নইলে কিন্তু খারাপ হয়ে যাবে। এমন জায়গায় কি করব জীবনের বাতি নিভে যাবে। কায়ানের চোখে তখন ঝড়,
তার নিঃশ্বাস ভারী আর থমকে যেন আগুনের মতো। এক ঝটকায় হৃদিয়াকে দেয়ালের সঙ্গে ঠেলে দিল সে। হৃদয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো মুহূর্তে, চোখ বড় হয়ে গেল। কায়ান দাঁতে দাঁত পিষে নিচু গলায় বলল, আই ইউ ফাকিং ক্রেজি ওমেন। মনে তো হচ্ছে মেনশন থেকে ছুঁড়ে ফেলে দে। কথাগুলো শুনতেই হৃদিয়ার রাগ উঠে গেল। তাই নিজেকে সামলাতে না পেরে নিজের পা দিয়ে কায়নের পায়ে কিক মেরে দিল। আর কিকটা মারতেই কায়ন হৃদিয়ার হাত ছেড়ে দিল। আর তখন হৃদিয়ার আগে গজগজ করতে করতে বলে উঠল, কালকের ঘুষি ভুলে গেছেন? হ্যাঁ, আমার হাত আর একবার ধরলে নাকের সঙ্গে সঙ্গে চোখও গলিয়ে দিব শয়তান মামা। কায়ান রাগে হৃদিয়ার দিকে তাকিয়ে ফুটছে। এইটুকু মেয়ের গায়ে এত জোর কিভাবে বুঝতে পারে না। আবারও ভারী নিঃশ্বাস ছাড়ছে। কায়নের মুখের পেশি কাঁপছে, চোখের মনি প্রায় রক্তভ। সে নিচু গলায় ফিসফিস করে বলল, আমি মেয়েদের গায়ে হাত দিই না, নইলে এখনই বুঝেতাম কায়েন তেমির আর্সেলানের হাত দেওয়ার ফল কি ভয়ঙ্কর। ওরে আমার হিরো আলম রে, আইসা আমায় ভয়ঙ্কর দেখাতে। আমায় ভয়ঙ্কর দেখালে আমিও দেখাবো আমিও কি ডেঞ্জারাস। 1.5 ফুট এইটুকু সাইজ নিয়ে মুখে মুখে এত কথা কেন বলো? এত সাহস কোত্থেকে পাও যে গার্ড ছেড়ে একা আসতে চাও? ইটস মাই কান্ট্রি, মাই কিংডম। ডোন্ট ডেয়ার টু ডু দ্যাট নেক্সট টাইম। ষাঁড়ের মতো চিৎকার কেন করছেন? আপনাকে ষাঁড় দেখলেও পালাবে। মালের কিংডম আমার দরকার পড়ে না ওই সব গার্ডফার্ডদের। আপনার পেছনে 100টা নিয়ে ঘুরুন। হৃদয়ার প্রতি কায়ানের রাগ যেন আরো বেড়ে যাচ্ছে। আর ভাবছে, এই মেয়েকে কি এখানেই শুট করে দেবে? এই মেয়েকে টলারেট করা যাচ্ছে না। রক্ত যেন গরম আগুনের মতো ফুটছে। মনে হচ্ছে এখনই এই মেয়েটাকে মাটিতে ফেলে চেঁচিয়ে বলবে, চুপ কর। কিন্তু সে দাঁত চেপে নিজেকে থামালো, গলাটা ভারী করে বলল, হিল লিটল চিক্স, আই ওয়ার্ন ইউ। আমাকে বাধ্য করো না নিজের রূপ তোমাদের সামনে তুলে ধরতে। হৃদয়া ঠোঁটে হাসি নিয়ে ব্যঙ্গ করে বলল, হ্যাঁ জানি আপনার রূপ এখন হিরো আলমের মতো, আর নিজের রূপে আসলে ডিপ জলের মতো, পুরাই খাটাসের মতো। কায়নের চোখে আগুন গর্জে উঠল। হেই ইউ। তখন পেছন থেকে এক নরম কণ্ঠ শোনা গেল, কায়ান বেবি, ওরা আমার সঙ্গে ছিল। পেছনে দাঁড়িয়ে লায়লা, তার মুখে মৃদু হাসি, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। কান ভ্রুকুচকে থেমে গেল কিছুক্ষণের জন্য, তারপর নিচু গলায় বলল, মানে? লায়লা একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বেভ, ম্যানশনে আসার পথে ওদের সঙ্গে দেখা হয়ে গেল, তাই ভাবলাম একটু বাইরে নিয়ে যাই, ঘুরি। ইনফর্ম করনি কেন লায়লা? সবাই চিন্তায় ছিল, বিশেষ করে ওর মম। লায়লা ঠোঁট কামড়ে হালকা অপরাধ বোধের সুরে বলল, বুঝিনি এত বড় ইস্যু হয়ে যাবে, সবাই এমন রিয়েক্ট করবে ভাবিনি। হৃদিয়া তখনও দাঁড়িয়ে আছে ওখানে। দুজনের কথোপকথন শুনে তার বুকের ভেতরটা কেমন যেন ঝাঁকুনি খেল। কায়নের দৃষ্টি, লায়লার গলায় বেবি শব্দটা, সবকিছুই হৃদয়ার বুকের ভেতর কেমন যেন অজানা এক আগুন জ্বেলে দিল। মুখ ফিরিয়ে হৃদয়া নিঃশব্দে চলে গেল সেখান থেকে। কায়নের চোখ অনুসরণ করল হৃদয়ার চলে যাওয়ার ভঙ্গিতে। হৃদয়ার চুলের দোলাটা, গালের রাগে ফোলা ভাব, সবকিছু যেন কায়নের চোখে আটকে রইল কয়েক মুহূর্ত। ঠিক তখনই লায়লা মিষ্টি হেসে কায়নের হাতটা আলতো করে ধরল। শি ইজ সো সুইট কায়ান, এত রেগে গেলে কেন? হঠাৎ কায়নের চোখে পড়ল লায়লার হাতে এক পাশটা লাল হয়ে আছে। কায়ন ভ্রুকুচকে গম্ভীর গলায় বলল, হাতে কি হয়েছে বেব? লায়লা একবার কায়নের চোখের দিকে তাকালো, তারপর দ্রুত দৃষ্টি নামিয়ে আনলো। আসলে তোমায় বললে তুমি সিনক্রেট করতে, তাই চুপ ছিলাম। কায়নের মুখে কঠোরতা ফিরে এলো। লায়লা সত্যি বলো, কি হয়েছে হাতে? লায়লা একটু দ্বিধা করলো, তারপর আস্তে করে বলে উঠল, প্রমিস করো আগে কাউকে কিছু বলবে না। কায়ন বিরক্ত হলেও মাথা নাড়ল, শুধু সত্যিটা জানার জন্য। প্রমিস, এখন বলো। লায়লা হালকা নিঃশ্বাস নিয়ে গলাটা নিচু করে বলল, আমরা ক্যাফেতে চা খেতে গিয়েছিলাম, হঠাৎ চিদিয়ার চা কাপটা পড়ে যায় আর আমার হাতেই লাগে। কথাটা শুনেই কায়ানের চোখে যেন আগুন জ্বলে উঠল। জোয়াল শক্ত, গলা কাঁপছে তার, তার ভেতরকার প্রতিটি স্নায়ু যেন টান টান। সে লায়লার হাত ছেড়ে সামনে পা বাড়াতেই লায়লা দ্রুত তার হাত ধরে টেনে নিল। তুমি প্রমিস করেছিলে কায়ান, কিছু বলবে না। কায়ান দাঁতে দাঁত ঘষে রাগ চেপে বলল, নো লায়লা, শি ইজ সো ডেঞ্জারাস। আমি মেয়েটাকে মোটেই পছন্দ করি না। লায়লা কায়ানের মুখের দিকে চেয়ে থাকে। তীব্র রাগে তার চোখ রক্তাভ, কিন্তু সেই রাগের ভেতরেও যেন অন্য কিছু আছে।
যা লায়লা বুঝে ফেলতে পারে।